প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আচমকা স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে টু মারলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলোর রিয়েল টাইম ছবিতে কি ধরা পড়ল? 2 মাসের মধ্যেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত ও ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট ইডির। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে কি কি জানতে চাওয়া হচ্ছে, কোন কোন নথি দেখাতে হচ্ছে জানুন। মোদির উন্নয়নে আস্থা, বিজেপিতে যোগ ভালো তৃণমূল। সুখেন্দু শেখরের প্রকাশ চিকবড়াইক সুস্মিতা দেবের। স্বস্তি পেয়েও হাত পা বাঁধা কালীঘাটের। তৃণমূলের 440 কোটি টাকা খরচে করা নজরদারি আদালতের দায়িত্বে স্পেশাল অফিসার। 18 জুলাই হাওড়ায় অমিত শাহ। আমুলের বৃহত্তম দই কারখানার শিলান্যাস। তার আগে ডানকুনিতে লগ্নির মহরতে শুভেন্দু। প্রথম রাউন্ডে ভর্তি রাজ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং আসন। বেড়েছে ছাত্রীদের সংখ্যা। সমাজ মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রীর। পরীক্ষা না দিয়েই প্রমোশন। বড় সিদ্ধান্ত নবান্নের। চাকরি বাতিল না হলেও আটকে যাবে বেতন বৃদ্ধি। অভিষেকের ডিজে মন্তব্য মামলা নূতন মোড়। এবার বিজেপি বিধায়কের বয়ান নিতে তলব করল সিআইডি। নজরে রাজ্যসভা। শাহী সাক্ষাতের পর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকে প্রসেনজিৎ। ডবল ইঞ্জিনে বদলাচ্ছে বাংলা। জনতার দরবারে কাজের খতিয়ান দিতে শ্বেতপত্র সরকারের। তৃণমূলের টাকায় ভোটে জিতে এখন ডিগবাজি। 440 কোটির মামলায় ঋত শিবিরের বিধায়ককে ভর্ৎসনা হাইকোর্টের। মাত্র 1 মাসেই 1000 কোটির অতিরিক্ত রাজস্ব আদায়। মমতা জমানার লিকেজ রুখেই কামাল শুভেন্দু সরকারের। চিটফান্ড থেকে ক্রিপ্টো জালিয়াতি। একযোগে রাজ্যের একাধিক জেলায় ইডির অভিযান। কোথায় হতে পারে 21শে জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির। 5 লক্ষ টাকায় চাকরি বিক্রি। সবং থানায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ মানস ভূঁইয়াকে। 24 ঘন্টার মধ্যে ব্যাংকে জমা হবে দান। তারাপীঠ মন্দিরেও এবার ডিজিটাল লেনদেন। মেদিনীপুর মেডিকেলে বৃদ্ধাকে মেয়াদ উত্তীর্ণ সেলাইন। 12 ঘন্টা ডেডলাইন দিয়ে রিপোর্ট তলব স্বাস্থ্যমন্ত্রীর। শঙ্করপুরের গভীর সমুদ্রে নিখোঁজ 15 মৎস্যজীবী। উৎকণ্ঠায় পরিবার, তল্লাশিতে কোস্টগার্ড। জনগণনা আগস্টে শুরু। চূড়ান্ত পর্ব ফেব্রুয়ারিতে। 34টি প্রশ্ন নিয়ে দুয়ারে যাবেন কর্মীরা। অগ্নিমিত্রার অনস্পট অ্যাকশন। আসানসোলে ফুটপাত দখল, অবৈধ পার্কিং রুখতে ধমক মন্ত্রীর। বাসে লাগালেন কাঁটা। বিনিয়োগের 25 মাসে দ্বিগুণ টাকা। 16 কোটি প্রতারণায় গ্রেপ্তার 6। অনৈতিকভাবে নতুন পদ তৈরি করে মোটা বেতনের চাকরি। অপসারিত উত্তরবঙ্গ লবির ডাক্তার। রাজ্যে বিনিয়োগের জোয়ার। আদানি টেডির পর এবার শুভেন্দু সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা। বারুইপুরে রাতভর পুলিশি অভিযান, গ্রেপ্তার আরও 22। আগামী 5 দিন রাজ্য জুড়ে বৃষ্টি। ভাসবে উত্তরের একাধিক জেলা। দক্ষিণে জারি হলুদ সতর্কতা। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই। চোর অপবাদের ভয়ে 2000 ট্রিপল ছুঁতেও নারাজ তৃণমূল বিধায়করা। পদোন্নতি নিয়ে কাটল জট। সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা জারি রাজ্যের। জাকার্তায় মোদিকে রাজকীয় অভ্যর্থনা। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী। মাঝপথে খারাপ সরকারি বাসের হেডলাইট। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই 84 কিলোমিটার পাড়ি। তুঙ্গে বিতর্ক। মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি। বন্যার জলে ভেসে গেল প্রায় 3000 রান্নার গ্যাস। মাথায় হাত সংস্থার। ফের ভূমিধসে অবরুদ্ধ 10 নম্বর জাতীয় সড়ক। তীব্র যানজট। স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগের পরই অ্যাকশন। ফ্ল্যাটের নামে 74 লক্ষ প্রতারণায় গ্রেপ্তার অভিযুক্ত। মুক্তোর মালায় ভারতকে ঘিরছে চীন। সাগরমালায় পাল্টা চক্রব্যূহ ভারতের। বিদেশি বিনিয়োগের নয়া ঠিকানা মোদির ভারত। 1 বছরে দেশে লগ্নি বাড়ল 44%। রাম মন্দিরের অনুদান খাটত শেয়ারে। গতিবিধি লুকাতে আত্মীয় বন্ধুদের অ্যাকাউন্টে ট্রান্সফার হতো টাকা। লোন অ্যাপে 200 কোটির জালিয়াতি। 5 লাখ মানুষকে ব্ল্যাকমেলের অভিযোগ। ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আত্মসম্মানে লাগছে না। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ন্যাটো চিফকে কড়া প্রশ্ন ডেনমার্কের সাংবাদিকের। আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। ইরান আমেরিকার সংঘাতে শান্তির বার্তা মোদির। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
নবান্ন যাওয়ার পথে আচমকায় সল্টলেকের স্বাস্থ্য ভবনে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব পরিকল্পনা ছাড়াই মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করে। স্বাস্থ্য দপ্তরে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী সারদত মুখোপাধ্যায় এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান সেন্ট্রাল কন্ট্রোল রুমে। সেখান থেকেই আধুনিক প্রযুক্তির সাহায্যে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের পরিষেবা এবং পরিচ্ছন্নতার রিয়েল টাইম চিত্র খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারি হাসপাতালগুলিকে সম্পূর্ণভাবে দালাল রাজমুক্ত করতে এবং রোগীদের সঠিক পরিষেবা নিশ্চিত করতেই এই ডিজিটাল নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে নিউটাউনে আদানি গ্রুপের একটি হাসপাতাল প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন তিনি। রাজ্যের সরকারি হাসপাতালগুলির নোংরা, আবর্জনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সাধারণ মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। এর আগে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে নোংরা পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধমক চমক দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমের মনিটর স্ক্রিনগুলিতে চোখ রেখে মুখ্যমন্ত্রী নিজে খতিয়ে দেখেন হাসপাতালগুলির বাস্তব চিত্র। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের সমস্ত সাব ডিভিশন হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে এবার থেকে সরাসরি কেন্দ্রীয় মনিটরিং করা হবে। হাসপাতালে জরুরি বিভাগে কোনো রোগী ফেলে রাখা হয়েছে কিনা, আউটডোরে কোনো দালালের উপদ্রব রয়েছে কিনা, ময়লা ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে কিনা, এইসব বিষয় আমি নিজে আজ কন্ট্রোল রুমে বসে দেখে এসেছি। মুখ্যমন্ত্রী জানান, এই ডিজিটাল নজরদারি পরিকাঠামোটি এখন সম্পূর্ণ প্রস্তুত হতে আরও 1 মাস সময় লাগবে। তবে পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে রাজ্যের 15 থেকে 16টি বড় সরকারি ও জেলা হাসপাতালে এই লাইভ মনিটরিং শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে এই পরিষেবার পরিধি বাড়াতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহকুমা স্তরে সম্প্রসারণ, আগামী 30শে জুলাইয়ের মধ্যে এই ডিজিটাল নজরদারি ব্যবস্থাকে মহকুমা স্তরের হাসপাতাল পর্যন্ত নামিয়ে আনার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রান্নাঘরে নজরদারি, হাসপাতালের কিচেন বা রান্নাঘরের পরিবেশ এবং খাবারের গুণগত মানও এই লাইভ ক্যামেরার আওতায় আনা হবে। রোগীর গোপনীয়তা রক্ষা, স্বাস্থ্য নির্দেশিকা মেনে ওয়ার্ডের ভেতরে চিকিৎসাধীন রোগীদের ক্যামেরায় দেখানো যাবে না। তবে ওয়ার্ডের মেঝে পরিচ্ছন্ন আছে কিনা এবং ইমার্জেন্সির পরিষেবা ঠিকঠাক মিলছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। জনৌষধি কেন্দ্র, রোগীদের সস্তায় ওষুধ মেলার সুবিধার্থে আগামী দিনে হাসপাতাল চত্বরগুলিতে আরও বেশি সংখ্যায় সরকারি জনৌষধি কেন্দ্র গড়ে তোলা হবে। এদিন স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, বেসরকারি বিনিয়োগের কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কলকাতার নিউটাউনে আদানি গ্রুপের উদ্যোগে একটি বিশ্বমানের আন্তর্জাতিক হাসপাতাল গড়ে উঠছে। সম্পূর্ণ আধুনিক ও আন্তর্জাতিক মানের এই হাসপাতালে 2000টি বেড থাকবে। হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এই আন্তর্জাতিক হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দেওয়া এই সমস্ত পরামর্শ এবং নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রী সারদত মুখোপাধ্যায় এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নোট করে নিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই পুরো পরিকাঠামো সচল হবে বলে জানানো হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। শুধু সুজিত নন, তার ছেলে সমুদ্র বসুর নামেও চার্জশিট দেওয়া হয়েছে। এছাড়াও তার 2 সংস্থা এবং আমলা তথা সেই সময় ডিরেক্টর অব ডিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও এদিন চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সূত্রে জানা গিয়েছে, ইডি চার্জশিটে দাবি করেছে 340 জনের থেকে কম বেশি 6 লক্ষ টাকা করে নিয়েছিলেন অভিযুক্ত সুজিত। তার মধ্যে 284 জন অবৈধ উপায়ে নিয়োগ পেয়েছিলেন। সুজিতের বিরুদ্ধে 20 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে। গোটা রাজ্যে মোট 250 কোটি দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি। উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন সুজিত বসু। অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই মামলা তদন্তের স্বার্থে গত 6 এপ্রিল ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডির তরফে হাজিরার নোটিশ পান প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তখন নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন বলে সময় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তৃণমূল সূত্রের দাবি, আদালতের নির্দেশ মেনে নির্বাচন চলাকালীন ইডির হাজিরা এড়িয়েছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী। ভোট মিটতেই পুরনিয়োগ দুর্নীতি মামলা তদন্তের সহযোগিতায় গত 1 মে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হন সুজিত বসু। সঙ্গে ছিলেন তার আইনজীবী। দীর্ঘক্ষণ সময় কাটিয়ে তিনি বেরোন। তারপর ফের 11 মে তাকে তলব করা হয়। সেই দিনই গভীর রাতে গ্রেপ্তার করা হয় সুজিতকে। এবার সুজিত তার ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সেরে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে জেলায় জেলায় জোর কদমে সেই প্রক্রিয়া চলছে। আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন আধিকারিকরা। তাদের যেমন বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে, তেমনি দেখতে চাওয়া হচ্ছে কয়েকটি নথি। জানা গিয়েছে, উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার আবেদনকারীর বাড়ি গিয়ে নথি যাচাই হয়েছে। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রকল্পের 3,000 টাকা পৌঁছে দেওয়া হবে। এখন প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের সময় কি নথি দেখাতে হচ্ছে? জানা গিয়েছে, সরকারি আধিকারিকরা আবেদনকারীদের বাড়ি গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ ফর্ম ফিল আপের সময় জমা দেওয়া সকল তথ্য মিলিয়ে দেখবেন। সেই সঙ্গেই আবেদনে দেওয়া নথি খতিয়ে দেখতে আবেদনকারীদের প্রশ্ন করা হতে পারে। এর পাশাপাশি আবেদনকারী মহিলারা আর্থিক অবস্থা কেমন সেটাও খতিয়ে দেখবেন আধিকারিকরা। এরপরে রিপোর্টের ভিত্তিতেই ঠিক করা হবে তিনি আদৌ এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নাকি যোগ্য নন। এই ভেরিফিকেশনের বিষয়ে প্রশাসনের দাবি, কেওয়াইসি সংক্রান্ত সমস্যা, নথির অসঙ্গতি অথবা প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনো যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন, সেটা সুনিশ্চিত করতেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে এই ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব আবেদনকারীদের স্ট্যাটাসে রিজেক্টেড কিংবা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল, তাদের ক্ষেত্রেই এই যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল গত 4 জুলাই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এরপরেই 10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার সব ভেরিফিকেশন সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। এই সময়কালের মধ্যেই অফলাইনে সব আবেদন ডিজিটাইজ করতেও বলা হয়েছে। সেই প্রক্রিয়াও সমান তালে চলছে। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে ছেড়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ। এবার সেই বর্ষিয়ান রাজনীতিবিদ সুখেন্দু শেখর রায় যোগ দিলেন বিজেপিতে। সল্টলেকে রাজ্য বিজেপি সদর দপ্তরে গিয়ে আরও 2 পদত্যাগী তৃণমূল সাংসদ প্রকাশ চিক বড়াইক, সুস্মিতা দেবও পদ্ম শিবিরে যোগদান করেছেন। তাদের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফের ব্যাখ্যা দেন ভালো তৃণমূল মন্তব্যের। এবার কি তাদের রাজ্যসভার টিকিট দেবে বিজেপি? এই জল্পনা আরও জোরালো হয়ে উঠেছে। সেক্ষেত্রে ফের 3 জনকে রাজ্যসভায় দেখা যাবে। তবে পদ্ম প্রতীকে গত মাসে পরপর 3 তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন হচ্ছে। আগামী 24শে জুলাই ভোট। সংখ্যাতত্ত্বের নিরিখে এবার 3টি আসনই বিজেপির দখলে যেতে বসেছে। কারণ বিধায়ক সংখ্যা এবং তৃণমূল শিবিরে ভাঙনের জেরে ঘাসফুল শিবির প্রার্থী দিতে পারবে না। তার ভিত্তিতেই 3টি আসন বিজেপির দখল করার কথা। বিজেপি কাদের প্রার্থী করবে তা নিয়ে এই মুহূর্তে সরগরম রাজনৈতিক মহল। এমন সময়ে সুখেন্দু শেখর, সুস্মিতা ও প্রকাশের বিজেপি সদর দপ্তরে গিয়ে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। সাংবাদিক বৈঠকে শ্রমিকবাবু জানান, তৃণমূল ছেড়ে 3 জন সুখেন্দু শেখর রায়, ভাই প্রকাশ চিক বড়াইক ও সুস্মিতা দেব আজ আমাদের সঙ্গে বিজেপিতে যোগদান করলেন। মোদীর নেতৃত্বে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ যে গতিতে এগোচ্ছে তাতে সামিল হতে চেয়েই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন। আমরা আগেই বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেছে, দুর্নীতিতে জড়িত, তাদের জন্য বিজেপির দরজা বন্ধ। এদের কারো বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। সকলের একটা অতীত থাকে। এখন আর তাদের দলত্যাগী বলবেন না, তাদের একটাই পরিচয়, সকলে বিজেপি। সুখেন্দু শেখর রায় জানান, আরজিকর আন্দোলনের সময় যখন গোটা দেশ রাস্তায় নেমে গিয়েছিল, তখনই তৃণমূলের বুঝে যাওয়া উচিত ছিল যে বিপদ ঘণ্টা বেজে গিয়েছে। বামেরা শিল্পে খরা করে গিয়েছে। তারপর তৃণমূল এসেও কিছু হয়নি। বাম আমল দেখেছি, কংগ্রেস আমলও দেখেছি। এখন বিজেপিকে একবার সুযোগ দেওয়া উচিত। 440 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার মামলায় কলকাতা হাইকোর্ট থেকে আপাত স্বস্তি মিলল ঠিকই, কিন্তু ডামাডোল কাটল না কালীঘাট তৃণমূল শিবিরের। খাতায় কলমে দল পরিচালনার জন্য টাকা তোলার অনুমতি দিলেও দলের আর্থিক স্বাধীনতার ওপর কার্যত কড়া নজরদারি খাড়া ঝুলিয়ে দিল আদালত। সহজ কথায়, স্বস্তি পেয়েও এক প্রকার হাত পা বাঁধা অবস্থাতেই রইল তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, স্পেশাল অফিসারের অনুমতি ছাড়া নিজে থেকে একটা টাকাও তুলতে বা খরচ করতে পারবে না কালীঘাট। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কালীঘাটপন্থী নেতৃত্ব। বৃহস্পতিবার সেই মামলা শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কারা আসল তৃণমূল কংগ্রেস তার নির্ধারণ করা আদালতের কাজ নয়। তবে দলের দৈনিক কাজ সচল রাখতে একটি মধ্যপন্থা আনা হয়েছে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে এই 3টি মূল ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার জন্য স্পেশাল অফিসার নিয়োগ করেছে আদালত। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলির চাবিকাঠি থাকবে তাঁরই কাছে। কালীঘাট তৃণমূল শিবিরে সই করা চেক প্রথমে যাবে এই স্পেশাল অফিসারের টেবিলে। তিনি প্রতিটি খরচের যৌক্তিকতা খতিয়ে দেখে সবুজ সংকেত দিলে তবেই ব্যাংক কর্তৃপক্ষ টাকা ছাড়বে।
এই কাজের জন্য স্পেশাল অফিসার প্রতি মাসে 1,25,000 টাকা পাবেন, অর্থাৎ দলের তহবিলের উপর রইল আদালতের করা নজরদারি। এদিন আদালত তৃণমূলের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন। তার উল্টো দিকে ইডির পক্ষে সওয়াল করেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে সিংভি যুক্তি দেন, একটি রাজনৈতিক দল টিকিয়ে রাখার জন্য ফান্ডের প্রয়োজন। আমাদের প্রতিটি পয়সা নির্বাচন কমিশন এবং আয়কর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত ও পরীক্ষিত হয়। এগুলি কোনো বেনামি ক্যাশ অ্যাকাউন্ট নয়, অথচ দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক দেশে এভাবে একটা রাজনৈতিক দল কাজ করবে কিভাবে? কালীঘাট শিবিরের তরফেও জানানো হয়, দলের দৈনন্দিন কার্যালয় পরিচালনা, বহু কর্মীর বেতন এবং সংগঠনের নানা কাজে বিপুল টাকা খরচ হয়। অ্যাকাউন্ট সম্পূর্ণ স্তব্ধ থাকলে দলটাই অচল হয়ে পড়বে। আদালত অবশ্যই যুক্তি মেনে নিয়ে কর্মীদের বেতন এবং প্রয়োজনীয় আইনি লড়াইয়ের খরচ মেটানোর ছাড়পত্র দিয়েছে, তবে তা সম্পূর্ণভাবে স্পেশাল অফিসারের নজরদারির অধীনে। মামলার নেপথ্যে রয়েছে এক বিশাল আর্থিক তছরূপের অভিযোগ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, একটি বিমান পরিষেবা সংস্থার একাধিক ঠিকানায় তল্লাশি চালানোর পর তারা জানতে পারে তৃণমূলের এই অ্যাকাউন্টগুলিতে সন্দেহজনক লেনদেন হয়েছে। ইডির কলকাতা জোনাল অফিসের প্রেস রিলিজ অনুযায়ী এই আর্থিক কেলেঙ্কারি তদন্তেই তৃণমূলের 440.42 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। আপাতত আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী নজরদারি ব্যবস্থা বহাল থাকবে। সেপ্টেম্বর মাসে মামলাটির পরবর্তী শুনানি, ফলে আইনি খরচ বা বেতন দেওয়ার পথ খুললেও অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে কালীঘাটের নিজস্ব স্বাধীনতা কার্যত তলানিতে ঠেকল। প্রতিটি চেকের অনুমতির জন্য এখন আদালতের দরজায় কড়া নাড়াতে হবে তৃণমূলকে। বাংলায় বিজেপি সরকার গঠনের পর শিল্প ও বড় লগ্নি টানতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎপরতা এবার বাস্তবায়িত হতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী পদের শপথ নেওয়ার পর গত 11 মে নবান্নে প্রথম পা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। তার ঠিক 2 মাসের মাথায় চলতি জুলাই মাসের বাংলায় আক্ষরিক অর্থেই লগ্নির মহরত হতে চলেছে। ডানকুনি থেকে হাওড়া হয়ে বাঁকুড়া সর্বত্রই হতে চলেছে নতুন নতুন কারখানার শিলান্যাস। এই শিল্পযজ্ঞের সবচেয়ে বড় ঘটনাটি ঘটতে চলেছে আগামী 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে আমুল তাদের মেগা ডেয়ারি প্রজেক্টের সূচনা করতে চলেছে। পূর্ব ভারতে নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে হাওড়া সাঁকরাইল ফুড পার্কে দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট তৈরির হতে চলেছে আমুল। এক নজরে দেখে নেওয়া যাক এই মেগা প্রজেক্টের খুঁটিনাটি। বিনিয়োগের পরিমাণ প্রায় 600 থেকে 700 কোটি টাকা। কেন হাওড়া সেরা? জাতীয় সড়ক 16 এবং জাতীয় সড়ক 19-এর সংযোগস্থল। কলকাতা বন্দর ও রেলের নৈকট্য থাকার কারণে এখান থেকে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং পুরো উত্তর পূর্ব ভারতে সহজে সাপ্লাই দেওয়া হবে। বিশাল ক্ষমতা, এই প্ল্যান্টে প্রতিদিন 15 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। বিশ্বের বৃহত্তম রেকর্ড, আমুলের দাবি অনুযায়ী এটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী কারখানা। এখানে প্রতিদিন প্রায় 10 লক্ষ কেজি দই এবং অন্যান্য ফার্মেন্টেড ডেয়ারি পণ্য উৎপাদিত হবে। দুধ ও দই ছাড়াও মিষ্টি দই, লস্যি, পনির, মাখন, ঘি এবং আইসক্রিমও তৈরি হতে চলেছে। চাষি এবং কর্মসংস্থানে বদল, এই প্ল্যান্ট চালু হলে বাংলার দুগ্ধ চাষিরা দুধের সঠিক ও স্থায়ী দাম পাবেন। এছাড়াও শত শত মানুষের সরাসরি কর্মসংস্থান এবং হাজার হাজার মানুষের পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। 18 জুলাই এই ঐতিহাসিক শিলান্যাস অনুষ্ঠানে অমিত শাহর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শিল্পমন্ত্রী তাপস রায়। এই শনিবারে ডানকুনিতে লাক্সের মহরত। হাওড়ার এই ইভেন্টের ঠিক আগেই আগামী শনিবার হুগলির ডানকুনিতে বসছে লগ্নির মহরত। হুঁশিয়ারি জগতের অন্যতম জায়ান্ট লাক্স কেজি ডানকুনিতে 600 কোটি টাকা বিনিয়োগ করে তাদের নতুন অত্যাধুনিক কারখানা তৈরি করছে। 2 মাসের মাথায় এই প্রথম কোনো বড় ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 27 জুলাই বাঁকুড়ায় 10,000 কোটির ইস্পাত কারখানা। জুলাই মাসের শেষটাও হতে চলেছে ধামাকা দিয়ে। আগামী 27 জুলাই বাঁকুড়ার মেজিয়াতে বড় লগ্নি ঘোষণা করতে চলেছে নামী ইস্পাত সংস্থা শ্যাম স্টিল, যেখানে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগ করে একটি বিশাল ইস্পাত কারখানা গড়ে তোলা হবে। সেদিন মেজিয়ার এই মেগা শিলান্যাস অনুষ্ঠানে সশরীরে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শিল্পমন্ত্রী তাপস রায়। রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের মতে নতুন সরকারের হাত ধরে মাত্র 2 মাসে লাক্স, আমুল এবং শ্যাম স্টিলের মতো বড় বড় ব্র্যান্ড যেভাবে বাংলায় কোমর বেঁধে নামছে, তা রাজ্যের বন্ধ দশা কাটানোর ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। খরা কেটে এবার বড় সাফল্য, রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষায় দেখা গিয়েছে ছাত্র ভর্তির জোয়ার। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড পরিচালিত 2026 শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার কোর্সের প্রথম রাউন্ডের কাউন্সেলিং শেষ হতেই সামনে এসেছে এই পরিসংখ্যান।
বহু বছর পর এবার প্রথম রাউন্ডের কাউন্সেলিং শেষ হতেই রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসন প্রায় 100% পূরণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গত বছরের তুলনায় কারিগরি শিক্ষা নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের মোট সংখ্যা এক ধাক্কায় প্রায় 34.26% বৃদ্ধি পেয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে যেখানে প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে নাম নথিভুক্ত করেছিলেন 27,135 জন পরীক্ষার্থী, 2026 সালে সেই সংখ্যাটা 1 লাফে বেড়ে হয়েছে 36,431 জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার 15,296 জন বেশি পড়ুয়া জয়েন্টের মাধ্যমে রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। শুধু সরকারি প্রতিষ্ঠানই নয়, প্রথম রাউন্ডে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও উল্লেখযোগ্য হারে আসন বরাদ্দ করা হয়েছে। আগামী 11 জুলাই পর্যন্ত প্রথম রাউন্ডের এই ভর্তির প্রক্রিয়া চলবে। এরপর আরও 2 রাউন্ডের কাউন্সেলিং মিলিয়ে মোট 3 রাউন্ডের মাধ্যমে জুলাই মাসের মধ্যেই পুরো অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা হবে বলে জানা গিয়েছে। এক নজরে জয়েন্ট এন্ট্রান্সে 2026-এর গ্রাফ। মোট আবেদনকারী ছিলেন 36,431 জন। গত বছর এই সংখ্যা ছিল 27,135 জন। গত বছরের তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা বৃদ্ধির হার 34.26%। কারিগরি শিক্ষায় এবার মেয়েদের আগ্রহ দেখার মতো। গত বছরে 6,718 জন একলা থেকে এক লাফে 41.85% বৃদ্ধি পেয়ে এবার আবেদনকারী ছাত্রীর সংখ্যা 9,528 জন। অন্যদিকে ছাত্রের সংখ্যা গত বছর ছিল 20,417 জন, যা 31.78% বেড়ে এবার হয়েছে 26,902 জন। রাজ্যের মোট 87টি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে ভর্তি প্রক্রিয়া পুরোদমে চলছে। শিক্ষামহলের মতে এই পরিসংখ্যান এক বড় পরিবর্তনের ইঙ্গিত। বিশেষ করে ছাত্রীদের মধ্যে টেকনিক্যাল পড়াশোনার এই বিপুল আগ্রহ রাজ্যের নারী শিক্ষা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক দিক। রাজ্যের কারিগরি শিক্ষার এই সাফল্য নিয়ে এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের এই শিক্ষার পরিবেশের প্রত্যাবর্তনকে তিনি অত্যন্ত আশাব্যঞ্জক এবং গর্বের বলে বর্ণনা করেছেন। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, বহু বছরের মধ্যে এই প্রথমবার WBJEE কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো সব আসন পূরণ হয়ে গেছে। এটি অত্যন্ত গর্বের এবং ইতিবাচক একটি বিষয়। এই ট্রেন্ড স্পষ্ট করে দিচ্ছে যে আমাদের উজ্জ্বল ছাত্রছাত্রীরা এখন উচ্চতর কারিগরি শিক্ষার জন্য নিজেদের রাজ্যকেই বেছে নিচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর আবারও আস্থা রাখছে দেখে মন ভরে যাচ্ছে। তিনি আরও যোগ করেন, রাজ্যের উচ্চশিক্ষার মানকে আরও উঁচুতে নিয়ে যেতে আমাদের সরকার সম্পূর্ণ দায়বদ্ধ। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক করে তুলেছি এবং নতুন ভাবনা ও উৎকর্ষের পরিবেশ তৈরিতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হল ঘরের মেধার বাইরে যাওয়া বন্ধ করে রাজ্যেই বিশ্বমানের সুযোগ তৈরি করা এবং মেধা ধরে রাখা, যাতে আমাদের প্রতিভাবান যুব সমাজ নিজেদের ভবিষ্যৎ এখানেই গড়তে পারে এবং পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য নিয়ে যে মামলা চলছে সেই তদন্তে এবার নতুন পদক্ষেপ নিল সিআইডি। গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে ডেকে তার বয়ান রেকর্ড করতে চায় তদন্তকারী সংস্থা। সিআইডির দাবি, ক্যানিংয়ে তার উপর হামলার অভিযোগের ঘটনাটি এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য মামলায় এবার গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে তলব করল সিআইডি। তাকে ভবানী ভবনে গিয়ে হাজির হতে বলা হয়েছে। সেখানে তদন্তকারীরা তার বক্তব্য শুনে নথিভুক্ত করবে। পাগুইআটির এক বাসিন্দা এই মামলাটি করেছিলেন। তার অভিযোগ, অভিষেকের ডিজে মন্তব্য উস্কানিমূলক ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিআইডি। তদন্তকারীদের মতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ক্যানিংয়ে যে ঘটনা ঘটেছিল তা এই মামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। তাই বিকর্ণ নস্করের বক্তব্য জানতে চাওয়া হচ্ছে। বিকর্ণের দাবি, ভোটের ফল বেরোনোর দিন তিনি কর্মী সমর্থকদের নিয়ে গোসাবায় ফিরছিলেন। সেই সময় ক্যানিংয়ে তার উপর হামলা হয়। ওই ঘটনায় তিনি এবং তার সঙ্গে থাকা কয়েকজন বিজেপি কর্মী আহত হন। বিজেপি বিধায়কের অভিযোগ, হামলার সময় তৃণমূল কর্মীরা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। পরে তিনি ক্যানিং থানায় অভিযোগও দায়ের করেন। তবে এই অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। তার দাবি, সেদিন দুই পক্ষের মধ্যে শুধু সামান্য কথা কাটাকাটি হয়েছিল, কোনো হামলা হয়নি। রাজনৈতিক কারণে ঘটনাটিকে বড় করে দেখানো হচ্ছে বলে দাবি তার। সিআইডি মনে করছে ক্যানিংয়ের ওই ঘটনার সঙ্গে এই মামলার কিছু গুরুত্বপূর্ণ যোগ থাকতে পারে। সেই কারণেই বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করা হচ্ছে। এদিকে ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নিতে চায় সিআইডি, কিন্তু তিনি এখনও নমুনা দেননি। বুধবারও বিধাননগর আদালতে হাজির হননি অভিষেক। এরপর সিআইডি অভিযোগ করেন তিনি তদন্তে সহযোগিতা করছেন না। আদালত আগামী 18 জুলাই তাকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ফের হাজির হতে বলেছে।
সোমবার বিকেলেই পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির সঙ্গে মিনিট 15 শাহী সাক্ষাতে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, এবার কি তবে গেরুয়া শিবিরের পথে পা বাড়ালেন প্রসেনজিৎ? এহেন গুঞ্জনে যখন রাজনৈতিক মহল থেকে সিনে দুনিয়া সরগরম, তখন দিন তিনেকের মাথায় ফের নবান্নে ইন্ডাস্ট্রি। শাহী সাক্ষাতের পর আচমকাই কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক প্রসেনজিতের, উঠছে প্রশ্ন। জল্পনা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবার রাজ্যসভায় পাঠাতে পারে গেরুয়া শিবির, কারণ সোমবারই রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক পদত্যাগ করায় যে আসনগুলো খালি রয়েছে, আগামী 24শে জুলাই তার ভোট। সংখ্যাতত্ত্বের নিরিখে এই 3টি আসনই এবার বিজেপির হতে চলেছে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রসেনজিতের এহেন ঘন সাক্ষাৎ কি আদতেই সৌজন্যমূলক, নাকি নেপথ্যে রাজ্যসভার আসন তত্ত্ব, নাকি বাংলায় সরকার গঠনের পর এবার রাজ্যসভার একটি আসনে তারকামুখ পাঠাতে চায় বিজেপি? সেই কারণে প্রসেনজিতের সঙ্গে সরাসরি দেখা করতে গেলেন শাহ। এদিনের মুখ্যমন্ত্রী শুভেন্দুর বৈঠকের পর সেই জল্পনা যজ্ঞে যে ঘৃতাহুতি পড়ল তা বলাই বাহুল্য। উল্লেখ্য, এদিন নবান্নে উপস্থিত হন শতাব্দী রায়, ইউসুফ পাঠানরাও। এই প্রথম নয়, ভোটের আবহে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের মতো নেতাও প্রসেনজিতের বাড়ি গিয়ে দেখা করে কথা বলে এসেছেন। এবছর পদ্মশ্রী সম্মান পাওয়ার পর তার সঙ্গে গেরুয়া শিবিরের নেতাদের যোগাযোগ আরও বেড়েছে। সেই আবহেই প্রসেনজিতের রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এমনকি ভোটের প্রার্থী হওয়া নিয়েও গুঞ্জন, ফিসফাস শুরু হয়। যদিও অভিনেতা এবং নেতা দুই পক্ষেরই দাবি ছিল এসব একেবারেই সৌজন্য সাক্ষাৎ। এরপর স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বাড়িতে আসা আর এবার খোদ ইন্ডাস্ট্রির নবান্নে পা রাখাকে এক ইঙ্গিতপূর্ণ বার্তা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।